শত শত রুগ্ন কারখানা নয়, মৃত কারখানা চালু করার পথেই হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ তহবিলে লুটেরারাই আবারও লাভবান হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। প্রকৃত সুবিধাভোগীর সঠিক তালিকা নিশ্চিতের তাগিদ। জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে দেশ। টেকসই নিশ্চয়তায় সহায়ক হবে সৌরবিদ্যুৎ, জানালেন প্রধানমন্ত্রী। শত শত রুগ্ন কারখানাকে পাশ কাটিয়ে মৃত কারখানা চালু করার পথেই হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। এজন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। কিন্তু ব্যবসায়ী নেতারা বলছেন, মৃত কারখানা চালুর আগে সরকারের উচিত ছিল রুগ্ন শিল্পের দিকে নজর দেয়া। আর বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন সূচকে আবারও না এক শ্রেণীর লুটেরারাই লাভবান হয়। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। এর বড় অংশই মূলত শিল্প খাতের ঋণ। খোদ গভর্নরও মনে করেন, এ ঋণের বড় অংশই ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা। এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এমন বাস্তবতায় বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় খেলাপি ঋণের বোঝায় ডুবে যাওয়া কারখানা সুযোগ পাবে নতুন করে শুরু করার। বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ী নেতারা মনে করেন, বন্ধ হওয়া শিল্প চালু করার চেয়ে সরকারের উচিত ছিল রুগ্ন শিল্পকে আগে সহায়তা দেয়া। সত্যিকার অর্থে ফিরে আসতে চাচ্ছে তাদেরকে নানা রকমের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেওয়া উচিত। একটা মৃত ফ্যাক্টরিকে কবর থেকে টেনে আনা আর যে জীবিত আছে তাকে বাঁচিয়ে রাখা, এটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি চান যে এই কলকারখানাগুলো আসলে আবার ইকোনমিতে কন্ট্রিবিউট করুক, আবার এমপ্লয়মেন্ট জেনারেট করুক, তাহলে আপনাকে এই ধরনের স্পেশাল মেজার্স নিতেই হবে। এবং সেটা যে শুধুমাত্র বন্ধ হয়ে গেছে অলরেডি তারা না, যারা ধুকে ধুকে চলছেন তাদেরকেও দিতে হবে, এবং যারা ভালো করছেন তাদেরকেও আসলে আরো ভালো করার জন্য একটা সুযোগ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী 41,000 কোটি টাকা আসবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, আর বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের আগে সতর্কতার সঙ্গে উদ্যোক্তা নির্বাচন করা উচিত। কারা উইলফুল ডিফল্টার তাদেরকে হোয়াট এভার দি কজ ইজ তাদেরকে বাদ দিতে হবে। যারা বিকজ তাদের নিজস্ব কারণে না, সিচুয়েশনের কারণে তারা ফেইল করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে এবং সেখানে যদি তাদেরকে এই অপরচুনিটিটা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই মানিটা ড্রেইন আউট হয়ে যেতে পারে, সেইটার কিন্তু আশঙ্কা থাকবে না। এর আগেও করোনা মহামারীতে শিল্প কারখানার জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার নজির আছে সরকারের। বিশ্লেষকদের অভিযোগ, সে প্রণোদনার বড় অংশই ব্যবসায় বিনিয়োগ না হয়ে বরং পাচার করা হয়েছে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ কেটিএস গ্রুপ সংশ্লিষ্ট 4 পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। সাবেক এই পরিচালকরা হলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এবং পরিচালক সেলিম রহমান, তার স্ত্রী তাহসিনা রহমান, এস.এম. শামীম ইকবাল এবং হাসিনা ইকবাল। কেটিএস গ্রুপ সংশ্লিষ্ট আল আরাফা ইসলামিক ব্যাংকের সাবেক এই পরিচালকদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ব্যাংকের লেনদেন এবং স্থিতির হিসাব চেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। টেকসই জ্বালানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে, নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। সৌরশক্তির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অধীনে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনে কাজ করছে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে জাতীয় সংসদে পরিবেশ বান্ধব অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম ব্যবহারের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রবিবার সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে এই সিস্টেমের উদ্বোধন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথ এগিয়ে নিতে সহায়ক হবে।
গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ সেই ভবনের ছাদেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম জোনের পোশাক কারখানাগুলোতে বেতন বোনাস পরিশোধ করেছেন শিল্প মালিকরা। দুই জোনের মোট 2134টি চালু কারখানার মধ্যে 99.95% মার্চ মাসের এবং 98.45% কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া 3 শতাধিক কারখানা চলতি মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে। প্রায় 86% কারখানা ইতোমধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস বুঝিয়ে দিয়েছেন। ঢাকা জোনে বোনাস দেওয়ার হার 91%-এর বেশি হলেও চট্টগ্রামে এই হার প্রায় 61%। 24 থেকে আগামী 27 মের মধ্যে ধাপে ধাপে এসব কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে 26 মে সর্বোচ্চ 43% কারখানা ছুটি হবে। গত ঈদেও কিন্তু আমরা 99.97% ফ্যাক্টরির বেতন এবং বোনাস আমরা পেমেন্ট করতে পেরেছি। এই ঈদও তার ব্যতিক্রম হবে না। এই ঈদও আমরা সরকারের সাথে কথা বলছি, নগদ সহায়তার যে টাকাটা পেন্ডিং আছে তার মেজর অংশটাই সরকার ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দিবে বেতন বোনাসের জন্য। এবার কোরবানির ঈদ মৌসুমে ভিন্ন রকম বাস্তবতার মুখোমুখি চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজারের ব্যবসায়ীরা। পাইকারি বাজারে ক্রেতা সংকট, দামের অস্বাভাবিক ওঠানামা, চোরাচালানের বিস্তার আর অত্যাধিক আমদানি নির্ভরতায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। অভিযোগ, সীমান্তে মশলার চোরাচালান বাড়লেও নজরদারি নেই প্রশাসনের। আর এর জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের ভোগ্যপণ্যের বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জৈত্রিক ও শুকনা মরিচে সয়লাব পুরো বাজার। তবে অন্যান্য বছরের মতো এবার তেমন ক্রেতার চাপ নেই। ব্যবসায়ীরা বলছেন, আগে দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি ব্যবসায়ীরা এসে পাইকারিতে মশলা কিনে নিয়ে যেতেন, কিন্তু এবার তাদের উপস্থিতি অনেক কম। ফলে ঈদের মৌসুমেও বাজারে নেই সেই পুরনো প্রাণচাঞ্চল্য। পাইকারি বাজারে জিরা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচের দাম কিছুটা কমেছে। পর্যাপ্ত মজুদ থাকলেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় হতাশাও আছে। এখানে তুলনামূলক ট্রেডিংও কম হচ্ছে, খুচরা ব্যবসায়ীও কম হচ্ছে। 2-3 মাস ধরে সরাফতে বিভিন্ন সীমান্ত দিয়ে মাল আসে, যেটা কন্ট্রোল শক্তি নাই। এখন ব্যবসায়ীরা পুরো ফতে বসে গেছে। আমাদের কোরবানির সময় আমাদের যেভাবে আমাদের বাজারটা থাকে, কিন্তু এই বছরটা তেমন হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, সরকারি হিসাবে কিছু মশলার আমদানি কমলেও বাজারে সরবরাহে ঘাটতি নেই, বরং সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে চোরাই মশলা দেশের বাজারে ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশের বৈধ ব্যবসায়ীরা। মফসল থেকে যে পাইকাররা আসতো আমাদের এখান থেকে নিয়ে যেত, তারা এখন আর আসতেছে না। সিলেটের দিক দিয়ে বাই রোডে মাল ঢুকতেছে, ঠিক অনুরূপভাবে ফেনী দিয়ে, সমোহনী দিয়ে, নোয়াখালী দিয়ে, এই বিভিন্ন জায়গা দিয়ে মালগুলো ঢুকতেছে। তারা ওখানে কম মূল্যে মালগুলো পাচ্ছে, যার ফলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসায়ীদের দাবি, নজরদারির অভাবেই চোরাই পণ্যের বাজার সয়লাব। চোরাই পথে প্রচুর পণ্য আমদানি হওয়াতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। 90% মশলার দাম কমেছে। এরপরও আমরা দেখতে পাই যে খুচরা পর্যায়ে কোনো 50 থেকে 100 টাকা পর্যন্ত
কেজি প্রতি তফাৎ করে ফেলেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় মনিটরিংয়ের অভাব আছে। সপ্তাহের ব্যবধানে ভারতীয় জিরা 550 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 530 টাকায়। একইভাবে কেজি প্রতি এলাচ 100, দারুচিনি 20, লবঙ্গ 40 ও জায়ফল 30 টাকা কমে বিক্রি হচ্ছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইরানের সঙ্গে শান্তি চুক্তি বিষয়ক আলোচনায় বড় অংশে সমঝোতা হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের তথ্য বলছে, ট্রাম্পের দাবি এ সমঝোতার স্মারক অনুসারে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হতে পারে। গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকায় এরই মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য চুক্তিতে আর কি কি থাকছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বা জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তির চূড়ান্ত দিক এখনও আলোচনায় খুব শিগগিরই এগুলো ঘোষণা করা হবে বলেও জানা গেছে। ফার্স্ট নিউজ জানিয়েছে, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। প্রণালী পুনরায় খোলার বিষয়ে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উঠে এসেছে প্রতিবেদনে। আর বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা সফল হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং জ্বালানি বাজারেও বড় পরিবর্তন আসতে পারে। তবে চুক্তি ভেস্তে গেলে আবারও বাড়তে পারে সামাজিক উত্তেজনা।